আসসালামু আলাইকুম। 2026 বিশ্বকাপকে কেন্দ্র করে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি অলরেডি ফিফার কাছে তিনি তার যে প্রিলিমিনারি স্কোয়াডটা সেটা জমা দিয়ে দিয়েছে। অর্থাৎ এইখান থেকে আর কিছুদিন পরে আমরা আর্জেন্টিনার 2026 বিশ্বকাপের যে 26 জনের স্কোয়াডটা সেটা কিন্তু পেয়ে যাব। তাই আজকের এই ভিডিওতে আমরা দেখার ট্রাই করব আর্জেন্টিনার যে স্কোয়াডটা, ফাইনাল যে স্কোয়াডটা অর্থাৎ যে 26 জনের স্কোয়াডটা হবে ওইখানে কারা কারা থাকতে পারে সেটা নিয়ে কথা বলার ট্রাই করবো। হে গাইস, ওয়েলকাম টু আনাদার ফুটবল এপিসোড ভিডিও, যে ভিডিওতে আমরা আর্জেন্টিনা স্কোয়াডটা নিয়ে কথা বলার ট্রাই করব। ফার্স্ট অফ অল আমি আসি গোলকিপারের দিকে। দেখুন, আপনারা মোটামুটি সবাই জানেন যে গোলকিপার হিসেবে কারা কারা থাকবে। এমিলিয়ানো মার্টিনেজ, ও তো বিশ্বকাপে যাবে, তাতে তো কোনো সন্দেহ নেই। আপনাকে যদি কেউ যদি কালো জাদু করে যদি তাবিজ কবজ পরায় যদি বলে যে না আর্জেন্টিনার এই গোলকিপার বিশ্বকাপে যাবে না, আপনি তাও বিশ্বাস করবেন না। আপনি এটা বিশ্বাস করবেনই যে আপনাকে কালো জাদু করলে আপনি বিশ্বাস করবেন যে লিওনেল স্কালোনি এই ফুটবলারটাকে 2026 বিশ্বকাপে নিয়ে যাচ্ছে, বিকজ তিনি আর্জেন্টিনার ইতিহাসের একজন লিজেন্ডারি গোলকিপার, তাতে কোনো সন্দেহ নেই। কারণ এই গোলকিপারটা আপনি দেখতে পারবেন টোটালি 4টা টুর্নামেন্ট খেলেছে, আন্তর্জাতিক 4টা টুর্নামেন্ট খেলেছে, 4টা টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে এবং 4টা টুর্নামেন্টে তিনি গোল্ডেন গ্লাভস, 2টা কোপা আমেরিকায় গোল্ডেন গ্লাভস জিতেছে, বিশ্বকাপে গোল্ডেন গ্লাভস জিতেছে এবং তিনি যেই ফিনালিসিমাটা রয়েছে সেই ফিনালিসিমায় তিনি বিশ্বকাপ তিনি গোল্ডেন গ্লাভস জিতেছেন। সো এমন ধরনের একজন গোলকিপার যার টিমে থাকে, ওই গোলকিপারকে ছাড়া বুঝি কেউ বিশ্বকাপে যাবে? সো এটা স্বপ্নেও অসম্ভব আর কি যে লিওনেল স্কালোনি এমিলিয়ানো মার্টিনেজকে নিয়ে বিশ্বকাপে যাবে না। ওর যদি একটা হাতও যদি না থাকে, একটা পাও যদি না থাকে, তারপরেও এমিলিয়ানো মার্টিনেজ বিশ্বকাপে যাচ্ছে। যদিও এটা একটু মজার চলে বললাম। বাকি যে দুইটা গোলকিপার এরা হচ্ছে জেরোনিমো রুলি এবং হুয়ান মোসো, এই দুইটা ফুটবলার বিশ্বকাপে যাইতেছে। আদারওয়াইজ আমরা কিন্তু ক্রিস্টোফ ফেলাসের যেই ওয়াল্টাল ভেনেতিস, ওকেও কিন্তু একটা সময় আর্জেন্টিনা জাতীয় টিমের স্কোয়াডে দেখেছিলাম, বাট বিশ্বকাপের ফাইনাল স্কোয়াডে ও থাকবে না। এই যে তিনটা গোলকিপারের কথা বললাম, এমিলিয়ানো মার্টিনেস, হুয়ান মোসো এবং আপনার জেরোনিমো রুলি, এরাই কিন্তু বিশ্বকাপে যাইতেছে। আমরা যদি এখন ডিফেন্স লাইনের দিকে আসি, তাহলে এই জায়গাটাতে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি কি তিনি টোটালি 8জন ডিফেন্ডার নেবেন নাকি 9জন ডিফেন্ডার নেবেন? গত বিশ্বকাপে কিন্তু আমরা দেখতে পাইছি তিনি এই পজিশনটাতে টোটালি 9জন ডিফেন্ডার নিয়ে গেছেন, যেখানে রাইট ব্যাকে 3টা অপশন ছিল। গত বিশ্বকাপে রাইট ব্যাকে আপনি দেখতে পারবেন যে নাহুয়েল মোলিনা, গঞ্জালো মন্টিয়েল এবং হুয়ান ফয়েদ বিশ্বকাপে গিয়েছিলেন। সো এই জায়গাটাতে আপনি এই 3টা ফুটবলারের কথা যদি বলেন, তাহলে হুয়ান ফয়েদ তো বিশ্বকাপ থেকে ছিটকে গেছে তার ইনজুরির কারণে। এখনো পর্যন্ত আপনি এই জায়গাটাতে গঞ্জালো মন্টিয়েল এবং নাহুয়েল মলিনাকে বিশ্বকাপে দেখতে পাইতেছেন। এই জায়গাটাতে যদি আপনি আদার্স অপশন খোঁজেন, তাহলে এই জায়গাটাতে পালমাইরাসের অগাস্টিন গিয়া যে ফুটবলারটা রয়েছে তাকেও আপনি হলো দেখতে পারবেন। বাট এই পজিশনটাতে আপনি নাহুয়েল মলিনা এবং গঞ্জালো মন্টিয়েলকে 2026 বিশ্বকাপে মোটামুটি দেখতেছেন, এটা মোটামুটি কনফার্ম। এই মুহূর্তে গঞ্জালো মন্টিয়েল যে ফর্মে আছে, ও 2022 বিশ্বকাপে যেমন ফর্মে ছিল এর চাইতেও বেটার ফর্মে এখন তিনি রয়েছে। এবারের মৌসুমে 13টা ম্যাচ খেলেছেন, 13টা ম্যাচে 4টা গোল, 3টা অ্যাসিস্ট না 2টা অ্যাসিস্ট অলরেডি করে ফেলেছেন। সেই সাথে আপনি নাহুয়েল মলিনাকে তো বিশ্বকাপে নিয়ে যাচ্ছেন। অ্যাটলেটিকো মাদ্রিদের এই ফুটবলারটা এখন ইনজুরিতে আছে। লাস্ট মেতে তিনি তার যে ক্লাব রয়েছে, লাস্ট মেতে তিনি ফিট হয়ে একেবারে তিনি ফিরবেন আর কি। সো লাস্ট মে যদি ফিট হয়ে ফিরে, তাহলে তো বিশ্বকাপের যে ফাইনাল স্কোয়াড সেটাতে তো তিনি থাকতেছেন। আমরা যদি লেফট ব্যাকের কথা বলি, তাহলে নিকোলাস তাগলিয়াফিকো এবং মার্কুস আকুনিয়াকে আপনি আবারও বিশ্বকাপে নিয়ে যাচ্ছেন। এই মুহূর্তে নিকোলাস তাগলিয়াফিকো এবং মার্কুস আকুনিয়ার উপর আপনি যদি ভরসা করেন, তাহলে পারফরমেন্সের উপর বিবেচনা করতে হবে। আচ্ছা, নিকোলাস তাগলিয়াফিকোর বিষয়টা আবার দিলাম, ও বিশ্বকাপে যাইতেছে। মার্কুস আকুনিয়ার যে ব্যাপারটা, হ্যাঁ, দেখলাম যে কয়েকটা ম্যাচে তিনি মোটামুটি অফেন্সিভলি ভালো ফুটবল খেলেছেন। যদিও তার কাছ থেকে আমরা গোল কিংবা অ্যাসিস্টের সেই পরিমাণ দেখা পাই নাই, তারপরে দেখলাম যে না, লাস্ট কয়েকটা ম্যাচে তিনি ভালোই ফর্মে আছেন। সো তিনি বিশ্বকাপে যাইতেছেন, যদিও বয়সটা 34 প্লাস, 34.5 হয়ে গেছে এই বছরে, তিনি 35-এ পা দিবেন। সো তারপরেও এই জায়গাটাতে হয়তো এক্সপিরিয়েন্সের বিবেচনা করে লিওনেল স্কালোনি এই জায়গাটাতে তাকে বিশ্বকাপের স্কোয়াডে রাখতেছে, বিশ্বকাপের ফাইনাল স্কোয়াডে রাখতেছে। আদারওয়াইজ এই জায়গাটাতে গাব্রিয়েল রোজা যিনি কিনা রেসিং ক্লাবে খেলেন, তার নামটাও কিন্তু আমরা শুনতে পাইতেছি। বাট আমার যে প্রেডিকশন, এই জায়গাটাতে গত বিশ্বকাপে ওই যে মার্কুস আকুনিয়া এবং এই জায়গাটাতে যে নিকোলাস তাগলিয়াফিকোকে নিয়েছিল, এরাই কিন্তু থাকতেছে। আবার এই পজিশনটাতে যদি এরা যদি কোন রকম ধরুন যদি
ইনজুরির কারণে খেলতে না পারে, তাহলে তো নিকো গঞ্জালেস যে ফুটবলারটা রয়েছে সে লেফট ব্যাক, লেফট উইং ব্যাক, লেফট উইঙ্গার হিসেবেও খেলতে পারে। সো তাকে দিয়েও কিন্তু এই পজিশনটাতে কাজ চালাইতে পারে। যদিও এখনো পর্যন্ত আপনার নিকো গঞ্জালেস তিনি একটা ইনজুরিতে রয়েছেন, তিনিও লাস্ট মেতে ফিরবেন। অ্যাটলেটিকো মাদ্রিদের এই মুহূর্তে যতগুলা ফুটবলার বিশ্বকাপের রাডারে রয়েছে একমাত্র থিয়াগো আলমাদা ছাড়া বাকি সবগুলা ফুটবলার কিন্তু ইনজুরিতে রয়েছে, আর তারা সবাই কিন্তু লাস্ট মেতে ফিরবে। এবং আপনি যদি সিমিওনের কথা বলেন তিনিও কিন্তু ইনজুরিতে আছে, তিনিও লাস্ট মেতে ফিরবেন। সো বুঝতেই পারতেছেন যে মোটামুটি লেফট ব্যাকে আর্জেন্টিনার যে অপশনগুলো রয়েছে ওইখান থেকে নিকোলাস তাগলিয়াফিকো এবং মার্কুস আগুনিয়া বিশ্বকাপে যাইতেছে। আমরা যদি সেন্টার ব্যাকের কথা বলি তাহলে এই পজিশনটাতে সম্ভবত পাঁচটা ফুটবলার কিংবা চারটা ফুটবলার তো থাকবেই, এমনটাও হইতে পারে পাঁচটা ফুটবলার থাকবে। সো এই পজিশনটাতে আপনি যদি বিশ্বকাপের কথা চিন্তা করেন তাহলে ক্রিস্টিয়ান রোমেরো তিনি বিশ্বকাপে যাইতেছেন। ক্রিস্টিয়ান রোমেরো কোন লেভেলের ডিফেন্ডার এটা আপনারা সবাই জানেন। ক্রিস্টিয়ান রোমেরো এখন একটা ইনজুরিতে আছে, তবে তার ইনজুরির যে রিকভারি প্রসেসটা সেটা নাকি খুব দ্রুতই হইতেছে। তিনি এখন নাকি মাঠে দৌড়ানো শুরু করে দিয়েছেন। তো তিনি মোটামুটি এবারের সিজনটা তার একেবারে শেষ হয়ে গেলেও আগামী বিশ্বকাপের আর্জেন্টিনার যে ম্যাচগুলো রয়েছে ওই ম্যাচগুলোর আগে তিনি সম্পূর্ণ ফিট হয়ে যাবেন, যার কারণে তিনি বিশ্বকাপে যাইতেছেন। সেই সাথে এই জায়গাটাতে লিজান্দ্রো মার্টিনেস ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে যে পিক ফর্মে আছে তাকেও আপনি বাদ দিতে পারবেন না। হ্যাঁ, হাইটে কম, বাট আপনি দেখবেন যে এরিয়ালি ও যখন বল ক্লিয়ার করে দেখবেন যে ওর যে পরিমাণ ওর হাইট, ওর এর চাইতেও কিন্তু বেশি উচ্চতা সে লাফাইতে পারে। মানে হাইট অনুযায়ী যেরকম লাফানোর কথা তার চাইতেও বেশি কিন্তু লাফাইতে পারে। অর্থাৎ এরিয়ালে কিন্তু এই ফুটবলারটা অনেকটা স্ট্রং। সেই সাথে তার যে বডিটা, সেই বডিটাকে তিনি কিন্তু শিল্ডের মতো ব্যবহার করে। একজন ডিস্ট্রয়ার সেন্টার ব্যাক। ক্রিস্টিয়ান রোমেরো এবং লিসান্দ্রো মার্টিনেস মোটামুটি ডিস্ট্রয়ার সেন্টার ব্যাক। সো ওদের কাছ থেকে বল ফাঁকি দিয়ে ডিফেন্সে ঢুকায়, এটা কিন্তু খুব টাফ। সো এই জায়গাটাতে লিজান্দ্রো মার্টিনেস বিশ্বকাপে যাইতেছে এবং আমরা যদি সবকিছু যদি ঠিক থাকে আর্জেন্টিনার, তাহলে আপনার এই জায়গাটাতে ক্রিস্টিয়ান রোমেরো এবং লিজান্দ্রো মার্টিনেস বিশ্বকাপের যে স্টার্টিং 11 সেই স্টার্টিং 11-এ থাকবে। আর যদি দুইটা অপশনের কথা বলি তাহলে এই জায়গাটাতে আপনার 38 বছর বয়সী নিকোলাস ওথামেন্ডি বিশ্বকাপে যাইতেছে। আপনার কাছে মনে হইতে পারে যে নিকোলাস ওথামেন্ডি কেন বিশ্বকাপে যাবে, ওর 38 বয়স হয়ে গেছে। ভাই দেখুন, এই মুহূর্তে আর্জেন্টিনার ডিফেন্সের কথা যদি চিন্তা করেন তাহলে কিন্তু এরাই বড় বড় নাম, বড় বড় নাম এরা ছাড়া কিন্তু আর কোনো নাই। সো বিশ্বকাপের এক্সপিরিয়েন্স, গত বিশ্বকাপে আমরা যে জিনিসটা ধারণা করেছিলাম হয়তো নিকোলাস ওথামেন্ডি ভালো পারফরমেন্স, ভালো সার্ভিস আর্জেন্টিনাকে দিতে পারবে না, ওই জিনিসটাকে আমাদের ওইখানে কিন্তু আমাদেরকে ভুল প্রমাণিত করে তিনি আর্জেন্টিনাকে দারুণ সার্ভিস দিয়েছেন। এবং বিশ্বকাপের পরে কিন্তু আমরা এই ফুটবলারটার শেষ দেখে ফেলেছিলাম। আমরা ভেবেছিলাম যে তিনি অবসরে চলে যাবেন, বাট তিনি অবসরে যায় নাই। কেন যায় নাই? আর্জেন্টিনার ডিফেন্স লাইন দিন দিন এতটাই খারাপ হয়ে যাচ্ছিল, ওই আর্জেন্টিনা যাতে একেবারে বিশ্বকাপের আগে যাতে এই পজিশনটাতে তেমন আহামরি না ভোগে সেই জন্যই কিন্তু তিনি অপশন নেয় নাই এবং আগামী বিশ্বকাপটা খেলার সিদ্ধান্ত নিয়েছেন এবং লিওনেল স্কালোনি তাকেও কিন্তু বিশ্বকাপের স্কোয়াডে রাখতে চলেছেন এবং তাকেই রাখবেন, এটা মোটামুটি বলা যায়। সো এই তিনটা নামের পরে যদি আমরা আরো একটা নামের কথা বলি তাহলে যে ফুটবলারটার কথা বলতে হচ্ছে সেটা হচ্ছে মার্কুস সেনেসি, যিনি কিনা বোনমাউথের হয়ে জাস্ট আউটস্ট্যান্ডিং ফর্মে আছে। এবারে সিজনে তিনি বড় বড় যে ক্লাবগুলোর এগেনস্টে খেলেছেন প্রিমিয়ার লিগে সব কয়টা ম্যাচে তিনি দারুণ খেলেছেন। তিনি লিভারপুলের এগেনস্টে, চেলসির এগেনস্টে, ম্যানচেস্টার ইউনাইটেডের এগেনস্টে, ম্যানচেস্টার সিটির এগেনস্টে, এই যে বড় বড় ক্লাবগুলো রয়েছে প্রিমিয়ার লিগে যে বিগ শট সিক্স ক্লাব রয়েছে এদের সবার এগেনস্টে তিনি ভালো করেছেন। সো তিনি বিশ্বকাপে যাইতেছেন। এখন তিনি বিশ্বকাপে কেন যাবেন আরো একটু আপনাদেরকে ক্লিয়ার করি। দেখুন, এই পজিশনটাতে আপনি যদি মার্কোস সেনেসির সাথে যদি তার যদি প্রতিযোগিতাটা যদি হিসেব করেন, মানে তার যদি প্রতিদ্বন্দ্বী হিসেব করেন তাহলে হবে লিওনার্দো বালের্দি, যিনি কিনা অলিম্পিক মার্সেলে খেলেন। সো ওই অলিম্পিক মার্সেলের ওই ফুটবলারটা এবং এই ফুটবলারটার যদি আপনি যদি পারফরমেন্স চিন্তা করেন তাহলে অবশ্যই মার্কোস সেনেসি এগিয়ে আছে এবারের মৌসুমে। বিশেষ করে তিনি প্রিমিয়ার লিগে দারুণ পারফরমেন্স করতেছেন, যেটা লিগ ওয়ানে খেলা, অলিম্পিক মার্সেলে খেলা লিওনার্দো বালের্দির চাইতেও কিন্তু অনেকটা বেশি। সো এই পজিশনটাতে পারফরমেন্সের কথা চিন্তা করলেও মার্কোস সেনেসি বিশ্বকাপে যাইতেছে। সেই সাথে আপনি যখন দেখবেন যে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি এই ফুটবলারটাকে তিনি তার লাস্ট তিনটা স্কোয়াডে রেখেছেন, দ্যাটস মিন তিনি বিশ্বকাপের স্কোয়াডে ভালোভাবে আছে, এটা বলাই যায়। সেই সাথে আপনি যদি এই ফুটবলারটার যদি লিজান্দ্রো মার্টিনেসের যদি সাবস্টিটিউট হিসেব করেন তাহলে অবশ্যই
তিনি একজন পারফেক্ট রিপ্লেসমেন্ট হইতে পারে। কারণ লিসান্দ্রো মার্টিনেজ যেহেতু লেফট ফুটেড সেন্টার ব্যাক, তিনি যেহেতু লেফট সাইডে সরে খেলবেন, তাকে রিপ্লেস করার জন্য কিন্তু এমন টাইপের ফুটবলার দরকার যিনি কিনা লেফট ফুটেড এবং লেফট সাইডে সরে খেলে। সো আপনি মার্কোস সেনিসির বিষয়টা কিন্তু এভাবে দেখবেন যে তিনি লেফট ফুটে লেফট সাইডে সরে খেলতে পছন্দ করে। সো এই হিসেব করলেও তিনি বিশ্বকাপে যাইতেছেন। সো এগুলাই হচ্ছে মোটামুটি ডিফেন্স লাইন। আমরা যদি মিডফিল্ডার কথা বলি তাহলে মিডফিল্ডার তো মুখস্থের কথা যে আপনারা এনজো ফার্নান্দেজ, সেই সাথে ম্যাক অ্যালিস্টার, রদ্রিগো ডিপল, এই তিনটা ফুটবলার যাইতেছে, সেই সাথে জিওভানি লো সেলসোর নামটাও আসবে। আর এই যে চারটা ফুটবলারের কথা বললাম, এই চারটা ফুটবলার যাচ্ছে, সেই সাথে আরো কিন্তু দুটা ফুটবলারকে নিতে হইতেছে। এখন যদি দুইটা ফুটবলারের দিকে ফোকাস করতে হয় তাহলে আপনার গত বিশ্বকাপের যে স্কোয়াডে ছিলেন আপনার এজিকিউল পালাসিওস, বায়ান লেভারকুসেনের তিনি দারুণ ছন্দে আছে, তিনি যাইতে পারে। সেই সাথে এই জায়গায় সারপ্রাইজিং প্যাকেজ আর্জেন্টিনার জন্য যেটা হতে পারে সেটা হচ্ছে ভ্যালেন্তিন বার্কো, যিনি কিনা ডিফেন্সিভ মিডফিল্ডার, সেন্টার মিডফিল্ডার, অ্যাটাকিং মিডফিল্ডার এবং সেই সাথে লেফট ব্যাকেও খেলতে পারে। সো ভার্সেটাইল একজন ফুটবলারকে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি কিন্তু এই টাইপের ফুটবলার গুলাকে বেশি পছন্দ করে, যারা একাধিক পজিশনে খেলতে পারে, সেই সাথে যাদের ওয়ার্ক রেটটা ভালো। তো আপনি যদি ভ্যালেন্তিন বার্কোর কথা চিন্তা করেন, স্টারবার্গের হয়ে কিন্তু তিনি এমন টাইপের কিছু পারফরমেন্স দিতেছে, ধরতে গেলে আউটস্ট্যান্ডিং পারফরমেন্স দিতেছে। এই মুহূর্তে তার প্রতি কিন্তু অনেক বড় বড় ক্লাবের আগ্রহ রয়েছে। বিশ্বকাপের পরে হয়তো আমরা এই ফুটবলারটাকে আর ওই যে স্টারবার্গে হয়তো আর দেখতে পারবো না, বড় কোনো একটা ক্লাবে দেখতে পারবো। তো আর্জেন্টিনার জন্য সারপ্রাইজিং একটা প্যাকেজ হইতে পারে এই ভ্যালেন্তিন বার্কো। তো আশা করি বুঝতে পেরেছেন যে এই 6টা ফুটবলার থাকতে পারে। অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে আপনি যদি চিন্তা করেন তাহলে এই পজিশনটাতে থিয়াগো আলমাদা যাইতেছে, আর লিওনেল মেসি তো রয়েছে, আর সেই সাথে তো নিকো পাজের কথা আপনাকে বলতেই হবে। আমরা এগুলাকে একটু ফাইনাল থার্ডের হিসেবে, ফুটবলার হিসেবে একটু ধরে নিব আর কি, যে আমরা এই ফুটবলার গুলাকে একটু ফাইনাল থার্ডের ফুটবলার হিসেবে ধরে নিব পরবর্তী। আমরা যদি এখন ফাইনাল থার্ডের কথা বলি তাহলে ফাইনাল থার্ডের রাইট উইঙ্গারের পজিশনটাতে আমার কাছে মনে হয় না যে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি কোনো প্রপার রাইট উইঙ্গার নেবে, বিকজ আর্জেন্টিনা গত বিশ্বকাপের পরে এই যে 4টা বছরের মধ্যে, গত বিশ্বকাপ থেকে এবারের বিশ্বকাপে এই যে 4টা বছরের গ্যাপ, এই 4টা বছরের গ্যাপে কিন্তু আপনি দেখতে পারবেন যে ডি মারিয়া আর্জেন্টিনার স্কোয়াড থেকে অপশন নেওয়ার পরে এখনো পর্যন্ত আর্জেন্টিনা প্রপার কোনো রাইট উইঙ্গার খেলায় নাই, প্রপার কোনো রাইট উইঙ্গার তেমন খেলায় নাই। হ্যাঁ, আপনি 10টা ম্যাচের ভিতরে 1টা 2টা ম্যাচ হয়তো দেখতে পারবেন, বাট বেশিরভাগ সময়ে তারা কিন্তু আপনার সেন্ট্রালি ফুটবল খেলা ট্রাই করেছে, সেন্ট্রালি হাফ স্পেস এবং সেন্ট্রালি অ্যাটাক করা ট্রাই করেছে, এবং এভাবে তারা অপোনেন্টকে হ্যান্ডেল করে ম্যাচগুলো একের পর এক কিন্তু বের করে নিয়েছে। সো ওই হিসেব করলে আপনি দেখতে পারবেন, আপনি বুঝবেন যে এবারের সিজনেও কিন্তু, এবারের বিশ্বকাপেও কিন্তু আর্জেন্টিনা এই স্ট্র্যাটেজিটা হয়তোবা বজায় রাখতে পারে। তো যদি স্ট্র্যাটেজিটা বজায় রাখে তাহলে কিন্তু এই জায়গাতে আপনি কোনো প্রপার রাইট উইঙ্গার আর্জেন্টিনার স্কোয়াডে দেখবেন না। হ্যাঁ, আপনি এই জায়গাতে জুলিয়ানো সিমিওনেকে দেখতে পারবেন, যিনি কিনা একজন উইং ব্যাক হিসেবে আর্জেন্টিনার স্কোয়াডে থাকবে, যিনি কিনা আপনার রাইট ব্যাক সাহায্য করবে, আপনার রাইট মিডফিল্ডারের মতো খেলবে, মাঝে মাঝে রাইট উইঙ্গারের মতো খেলবে, যদি প্রয়োজন হয় তাহলে রাইট উইঙ্গারের মতো খেলবে। সো বুঝতেই পারতেছেন যে আর্জেন্টিনা আমার কাছে মনে হয় না যে প্রপার কোনো রাইট উইঙ্গার নিয়ে এবারের বিশ্বকাপে যাইতেছে। যদি এমনটা হয় তাহলে ফ্রাঙ্কো মাস্তান্তোনো এবং জিয়ান লোকা যে ফুটবলারটা রয়েছে আপনার বেনফিকার, ওরা দুজনই বিশ্বকাপের স্কোয়াড থেকে ছিটকে যাবে, এটা মোটামুটি বলাই যায়। সেই সাথে যদি আমরা লেফট উইং এর কথা বলি তাহলে লেফট উইঙ্গেও কিন্তু একই কথা প্রযোজ্য। আর্জেন্টিনা প্রপার কোনো লেফট উইঙ্গার খেলাবে না, ওই জায়গাটাতে আপনার নিকো গঞ্জালেস যে ফুটবলারটা রয়েছে তাকে দিয়ে ওই রাইট উইং এর মতো একই কাজটা চালাবে, তাকে দিয়ে আপনার রাইট লেফট উইং ব্যাক, লেফট মিডফিল্ডার এবং লেফট ব্যাকের কাজটা চালাইতে পারে, যেমনটা আমরা গত বিশ্বকাপে দেখতে পেয়েছি। সো যার ওয়ার্ক রেটটা খুবই ভালো। তো আশা করি বুঝতে পেরেছেন যে আর্জেন্টিনার রাইট উইঙ্গার এবং লেফট উইঙ্গারে প্রপার কোনো ফুটবলার থাকবে না। এই জায়গাটা আলেক্সান্দ্রো গার্নাচো প্রাথমিক লিস্টে আছে, বাট তিনি বিশ্বকাপে যাবে না, এটা মোটামুটি বলাই যায়। এবার আমরা আসি একেবারে সেন্টার ফরওয়ার্ডের দিকে। দেখুন এই মুহূর্তে আপনি যদি সেন্টার ফরওয়ার্ডের কথা চিন্তা করেন তাহলে অবশ্যই লাউতারো মার্টিনেজ, হুলিয়ান আলভারেজ বিশ্বকাপে যাইতেছে, বিকজ এই দুইটা ফুটবলার গত সিজনের চাইতেও ভালো ফর্মে আছে। আপনি যদি হুলিয়ান আলভারেজের কথা চিন্তা করেন তাহলে দেখতে পারবেন যে এবারের মৌসুমে টোটালি 52টা ম্যাচ খেলে 20টা গোল, আপনার 10টা অ্যাসিস্ট করেছে, অর্থাৎ 52 ম্যাচে সরাসরি
30 গোলে অবদান রয়েছে, জাস্ট আউটস্ট্যান্ডিং ফর্মে আছে। তিনি কিন্তু এখন একটা ইনজুরির কারণে যদিও মাঠের বাইরে আছে, লাস্ট ম্যাচে তিনি মাঠে ব্যাক করবেন। সো তিনি বিশ্বকাপে যাইতেছেন। সেই সাথে লাউতারো মার্টিনেজের পারফরম্যান্সের কথা যদি বলি, তাহলে দেখতে পারবেন যে 42টা ম্যাচ খেলেছে, 42টা ম্যাচে 30টা গোল, 9টা অ্যাসিস্ট, অর্থাৎ 42 ম্যাচে সরাসরি 29 গোলে অবদান তার রয়েছে। সো তিনি তো বিশ্বকাপে যাবেন। এখন আর্জেন্টিনার যদি একজন ব্যাকআপ সেন্টার ফরওয়ার্ডের দরকার হয়, আমার কাছে মনে হয় না যে দরকার হবে। যদি দরকার হয় তাহলে জোয়াও লোপেস যে ফুটবলারটা রয়েছে, পালমেইরাসে খেলে, ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাসে খেলে, ওর দিকে নজর থাকবে। বিকজ এই ফুটবলারটা এবারের মৌসুমে অলরেডি 31টা ম্যাচে 13টা গোল, 7টা অ্যাসিস্ট করে ফেলেছেন, অর্থাৎ সরাসরি 31 ম্যাচে তার 20 গোলে অবদান রয়েছে। অর্থাৎ আপনি যদি গোল প্লাস অ্যাসিস্টের হিসাব করেন তাহলে দেখতে পারবেন যে গোল করতে যেমন তিনি স্বাচ্ছন্দ্য বোধ করে, সেই সাথে গোল করাতেও কিন্তু স্বাচ্ছন্দ্য বোধ করে। সো এমন টাইপের ফুটবলারকে আপনি যদি 2026 বিশ্বকাপ থেকে বাদ দিয়ে দেন, হয়তো এটা আর্জেন্টিনার জন্য তেমন একটা ক্ষতি হবে না। বাট ওই যে আপনার একজন রিপ্লেস করা লাগবে এমন টাইপের ফুটবলার হয়তো একটু আর্জেন্টিনার টিমে ঘাটতি দেখা যাবে। এই জায়গায় পানির ছেলে যে ফুটবলারটা ছিলেন স্টারবার্গের, তিনি যদি ইঞ্জুরিতে যদি না পারতেন তাহলে হয়তো তিনি বিশ্বকাপে যেতেন। বাট ওয়ান লোপেজের উপরও কিন্তু আপনার ভরসা রাখতে হবে। সবগুলো মিলিয়ে এই যে আমি আপনাদেরকে ফুটবলার গুলার কথা বললাম, এরাই 2026 বিশ্বকাপের মেইন স্কোয়াডে থাকবে। আদারওয়াইজ আমার কাছে মনে হয় না যে এই ফুটবলার গুলাকে বাদ দিয়ে আর্জেন্টিনার যে স্কোয়াডটা, সেই স্কোয়াডটা সাজাবে। আমার কাছে মনে হয় না। হ্যাঁ, হয়তো একটা দুইটা নাম এই জায়গাটাতে পরিবর্তন আসতে পারে। যেমন আপনার ডিফেন্স লাইনে হয়তো এমন ধরনের পরিবর্তন আসতে পারে। আপনার ফাইনাল থার্ডে হয়তো রাইট উইঙ্গার লেফট উইঙ্গার নিতে পারে, যেটার সম্ভাবনা খুবই কম। মানে মিরাক্কেল যদি হয় আর কি, তাহলে নিবে আর কি। সবকিছু মিলিয়ে এটা হচ্ছে আর্জেন্টিনার যে 26 জনের স্কোয়াড, সেটা জানি আমি ভিডিওটা অনেক লম্বা করে ফেলেছি, অনেক বক বক করে ফেলেছি। বাট ভাই, একটা দুইটা প্লেয়ার তো না, 26 জন প্লেয়ারকে নিয়ে যদি আমি আধা মিনিট যদি কথা বলি, একটা ফুটবলারকে নিয়ে যদি আধা মিনিটও কথা বলি, তারপরেও তো আপনার 15-16 মিনিটের ভিডিও এমনি 15 মিনিট 16 মিনিটের ভিডিও এমনি হয়ে যাবে। তো কিছু করার নাই, ভিডিওটা লম্বা হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। দ্যাটস ইট, আল্লাহ হাফেজ।